আমাদের আজকের গল্প দেবী। গল্পটি নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের লেখা মিশির আলী সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, প্রত্যুষা, সঞ্জু, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কেউ যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ের তো গলায় ডাকলো, এই এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প হাওয়াও বইছে। হাওয়াতে জাম গাছের পাতাগুলো অদ্ভুত একরকম শব্দ উঠেছে। রানু আবার ডাকলো, এই এই। কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো। আমার খুব ভয় করছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়। ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা হাওয়ায় পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখলো জানালার শিক ধরে খালি গায়ে একটি রোগা মতো মানুষ দাঁড়িয়ে রয়েছে। মানুষটি দুটি হাতি অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই যে জানালায়। আহ, কি ঝামেলা করো। নারকেল গাছে ছায়া পড়েছে। একটু বাতিটা জ্বালাও না। আনিস সবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার ধপধপ করে শব্দ হলো। কেউ যেন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠল। কিসের শব্দ হচ্ছে? বানর বানর, এই জায়গাতে অনেক বানর আছে। কালই তো দেখলে না, ছাদে লাফালাফি করছিল। আনিস বাতি জ্বালল। ঘড়িতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবুও রানুর ভয় কমল না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কি যেন হাসছে। আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে, চোখ মুখ রক্ত শূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো। দেশলাই জ্বালতে জ্বালতে বলল, কি স্বপ্ন দেখেছিলে? দিনের বেলা বলবো। কি যে সব তোমাদের কুসংস্কার। এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর না ডাকাতের নাকি ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক। বাতি জ্বালিয়েই আজ ঘুমোবো। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বলবো। আহ, বলোই না। বললে ভয়টা কেটে যাবে। রানু আনিসের বাহাতটা শক্ত করে চেপে ধরল। দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি। একটা বেঁটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসল। হাসছো কেন? হাসবো না? এটা কি কোনো ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোনি। সবটা শুনতে হবে না। পরে কি হবে তা আমার জানা আছে। তুমি যা দেখেছ তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকমের স্বপ্ন প্রায়ই দেখে। আমি দেখি না। তুমিও দেখো, তোমার মনে থাকে না। আমি স্বপ্ন খুব কম দেখি, আর যা দেখি তা সবসময় সত্যি হয়। তোমাকে আমি অনেকবার বলেছি। অনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায়ই বলে। বিয়ের রাতে প্রথমবার বলেছিল। অনিস সেবারও এসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না? আমি আপনার গা ছুঁয়ে বলছি, আপনি একটাবার বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন অনিশের বিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করছে। অনিশ শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি আপনি করবেন না। আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে আমি সেটাও জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? দেখলাম একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে। তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটাকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম কেটেছে কিভাবে। আপনি বললেন
সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। অনি সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যিই রয়েছে। এই মেয়েটির তো সেটা জানবার কথা নয়, তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটে গেছে। ব্যাপারটা কাকতালীয়, বলাই বাহুল্য। মাঝে মধ্যে দু একটা জিনিস খুব মিলে যায়, তবুও কোথাও যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে খুব বৃষ্টি বাড়ছে, ঝড়টর হবে বোধ হয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়। একটি কাজ ভাঙা, প্রচুর জল আসছে ভাঙা জানলা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়ে গেছে? হ্যাঁ। বিছানায় ওঠবার সঙ্গে সঙ্গে প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এ অঞ্চলে নয়, সমস্ত ঢাকাই বোধহয় অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে অনেক ভয় কমে যাবে। বলো তো, একটা গল্প বলো। তুমি বলো। আনিস দীর্ঘক্ষণ সময় নিয়ে একজন পাদ্রী, 3টি ইহুদি ও 3টি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয় যে পাদ্রী কি বলল। এর উত্তরটি হচ্ছে 5 লাইন, কিন্তু কিছু জিজ্ঞাসা করল না রানু। সে কি শুনছে না? আনিস ডাকল, এই রানু, এই। রানু কোনো কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য, কেন? একটা কিছু জানালার পাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো! প্লিজ প্লিজ, তুমি তুমি গন্ধ পাচ্ছ না? গন্ধ? কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আর একটা কাজ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস আর কিছুই শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেনটা চালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানলাটার দিকে তাকিও না তো। আনিস লক্ষ্য করল যে রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেওয়ার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি কিন্তু আমি জানি। আয়াতুল কুরসি পড়বো? রানু কোনো জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠেছে। মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি? শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনো সাড়া নেই। আনিস হ্যারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট করে শব্দ আসছে। ইঁদুর, এতে কোনো সন্দেহ নেই। তবুও কেন জানি না ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকল, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন। সঙ্গে সঙ্গে বেরুলেন। কি ব্যাপার? আমার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছেন। কি হয়েছে? বুঝতে পারছি না। হাসপাতালে নিয়ে যেতে হবে নাকি? তাও বুঝতে পারছি না। আচ্ছা, আপনি যান, আমি আসছি। আমি এক্ষুনি আসছি, আপনি যান। আনিস ঘরে ফিরে গেল। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্রই কেউ একজন যেন দরজার আড়াল থেকে সরে পড়ল। রোগালম্বা একটি মানুষ। আনিস ডাকল, রানু। রানী তৎক্ষণাৎ ছাড়া দিল। কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। আর কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা? কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকে এনেছিলাম। তা এখন কেমন লাগছে? ভালো, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট 10 বসলেন। আনিস বলল, আচ্ছা, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাঁদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে। দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? নতুন এসেছেন তো, কয়েকটা দিন যাক, নিজেই টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে কেন? আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন, সবাই মিলে চেপে ধরলে তবে হবে। হ্যাঁ, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি 1 কাপ? আরে না না, এই রাত 2:30-এর সময় আবার চা খাবো নাকি? কি যে বলেন। আচ্ছা, আজ উঠি ভাই, কোনো অসুবিধা দেখলে ডাকবেন, কেমন? ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল,
এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি বলো তো? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়েই তো ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছ। এখন তুমি কেমন সেটা বলো। ভালো, কীরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না তো আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক, ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের জল সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে, এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এল। এখন তোমার ভয় লাগছে না? না, জানলার পাশে কে যেন দাঁড়িয়েছিল বলছিলে। এখানে কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো, হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? চা? এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই জল ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্নাঘরে। কে বলবে এই মেয়েই অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুপঝাপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, হালকা গলায় বলল। ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু কোনো জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেবো। সস্তায় এরকম বাড়ি না আর পাবে না। দেখি পাই কি না। চায় চিনি হয়েছে তোমার? হয়েছে, তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। এখন বলো তো, তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে যে স্বপ্ন দেখলে, একটা বেটে লোক। কখন আবার সেই স্বপ্ন দেখলাম? কি যে বলো তুমি। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছে। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়ে রয়েছে। একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে। ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে। মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতাগুলো নড়ছে। মনে হচ্ছে যেন মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতরে মিষ্টি একটা গন্ধ, মিষ্টি কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনলো। রানুর মুখে আলো পড়েছে। কি মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী এক বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসেরও ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন। খুব নাকি গুণী লোক, মিসির সাহেব। দেখালেই হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের মধ্যে খিলখিল করে হেসে ওঠে। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না। গাটা কেমন যেন ছমছম করে ওঠে। ভদ্রলোকের বাড়ি খুঁজে পেতে খুব বেশি দেরি হলো না। কাঁঠাল বাগানের এক গলির ভেতর পুরনো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্তি মুখে বললেন, কাকে চান? মিসির সাহেবকে খুঁজছিলাম। তাকে কি জন্য দরকার? হ্যাঁ, আছে, একটা দরকার আছে। আপনি কি মিসির সাহেব? হ্যাঁ, বলেন, দরকারটা বলেন। আনিস অস্বস্তি বোধ করতে লাগলো। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এমন যে বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি। ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার। 3-4টে বেতের চেয়ার ছাড়া আসবাবপত্র আর কিছুই নেই। আনিস বলল, বসুন আপনি। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার আছে, ব্যথা হচ্ছে এখন খুব। তাড়াতাড়ি বলেন, কি বলবেন? আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি, আপনার নাম শুনেই। আমার নাম শুনে এসেছেন? হ্যাঁ। আমার এত নাম ডাকাছে তা তো নিজেই জানতাম না। আচ্ছা, স্পেসিফিক্যালি বলুন তো, কার কাছে শুনেছেন? আনিস আমতা আমতা করতে লাগলো। ভদ্রলোক অসহিষ্ণু স্বরে বললেন, বলুন, কে বলল? আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দুবাবু। আপনি নাকি তার বোনের চিকিৎসা করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো। হ্যাঁ স্যার, জানি। আচ্ছা,
আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রুগীটি কে বললেন? আপনার স্ত্রী? হ্যাঁ, বয়স কত? 16-17। বলেন কি, আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আমার 37। এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন? আনিসের মনে হলো কমলেন্দুবাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি। ভদ্রলোকের মনে হয় নিজেরই মাথার কোনো ঠিক নেই। একজন অপরিচিত মানুষকে কেউ এমন কথা জিজ্ঞাসা করে? বলুন বলুন, আগে বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? হয়ে গেছে আর কি। বলতে চান না বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে হবে না, চায়ের কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর আসার আর কোনো নামগন্ধ নেই। 8-9 বছরের একটি বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি সরভাষা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সারা শব্দ নেই। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। আনিস বেশ কয়েকবার কাশল, দুবার গলা উঁচিয়ে ডাকল। বাসায় কেউ আছেন? কোনো সাড়া নেই। কি ঝামেলা? কমলেন্দুবাবু অবশ্য বারবার বলে দিয়েছেন যে এই লোকের কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিন্তু কিছুই মনে হয়নি। তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ, এইটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটি চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙুল। অস্বাভাবিক লম্বা লম্বা তার সবকটা আঙুল। এই যে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না, ঠিক আছে। ঠিক থাকবে কেন? ঠিক না। লোকটি এই প্রথমবার হাসল, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম। আর অমনি ঘুম এসে গেল। আমি তাহলে অন্যদিন আসি? না 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 না, এসেছেন যখন বসুন। চা দিয়েছিল? হ্যাঁ। বেশ, এখন বলুন, কি বলবেন? আনিস চুপ করে বসে রইল। এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার স্ত্রীর মাথা ঠিক নেই, তাই তো? হ্যাঁ। না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? না না স্যার। তাহলে আমার কাছে এসেছেন কেন? মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কিরকম অস্বাভাবিক? ভয় পাই, মাঝে মাঝেই এরকম হয়। ভয় পায়? তার মানে কি? কিসের ভয়? ভূতের ভয়। ঠিক জানেন ভয়টা ভূতের? হ্যাঁ, না তা ঠিক জানি না, মনে হয় এরকম। ভদ্রলোক একটি চুরুট ধরিয়ে খক খক করে কাস্তে কাস্তে বললেন, বর্মা থেকে আমার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস আর কিছু বলল না। তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হলো। ভদ্রলোক অবলীলায় একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই। এরকম চুরুট 4-5টা খেলে যক্ষা হয়ে যাবে। আপনাকে দেবো নাকি একটা? না না। আসলে ওই ফেলে দিতে মায়া লাগে বলে খাই। খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাওয়ানা চুরুটগুলি খুব ভালো। হাবানা চুরুট খেয়েছেন কখনো? না। খুব ভালো। মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন। কাশি থামিয়ে বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দেবেন। আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? হ্যাঁ। বেশ সুন্দরী? হ্যাঁ। আপনার স্ত্রী কখন ভয় পান, রাতে না দিনে? সাধারণত রাত্রে, তবে একবার দুপুরেও ভয় পেয়েছিল। ভয়টা কিরকম সেটা বলেন। মনে হয় কিছু একটা দেখে। সববার একই জিনিস দেখেন না এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। এই সময় কি তিনি কোনো রকম গন্ধ পান? এটাও আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? বেশিরভাগ সময় থাকেন না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ। হ্যাঁ। উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন? খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। সেটা আমি ঠিক জানি না। আপনি অনেক কিছুই জানেন না মনে হচ্ছে। আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন বরং। সে খুবই সেনসিটিভ। সে যদি টের পায় তার এই অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি, তবে তার খুব মন খারাপ হবে। দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে। আপনি তাকে নিয়ে আসবেন। আপনাকে কত দেব? কমল কিন্তু কি আপনাকে বলেননি যে আমি ফিজ নিই না? এই কাজটি আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? হ্যাঁ, পারছি।
তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন। আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে প্রায় 30টা ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, ঘাস ফুলের মতো ছোট ছোট সাইজের গোলাপ। তাই নাকি? হ্যাঁ, ওরা বলে মাইক্রো রোজ, হল্যান্ডের গোলাপ, কড়া গন্ধ। দেখবেন? আরেকদিন দেখব, আজ দেরি হয়ে গেছে। আমার স্ত্রী একাই থাকে। ও তাই নাকি? শোনেন, একা তাকে রাখবেন না। কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুবই জরুরি। রাস্তায় নেমে আনিসের মনটা খারাপ হয়ে গেল। খামোখা সময় নষ্ট। লোকটা তেমন কিছুই জানে না। কমলেন্দুবাবু যেসব আধ্যাত্মিক শক্তির কথা বলেছেন সেই সব মনে হয় নেহাতি গাল গল্প। তবে লোকটির কথাবার্তা কিন্তু বেশ সোর্সফুল। রানুকে বুঝিয়ে সুজিয়ে একবার এনে দেখালেও হয়, ক্ষতি তো কিছুই নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন। ক্লিনিক্যাল সাইকিয়াট্রির টিচার। একেবারে কিছু না জেনে তো কেউ আর মাস্টারি করে না। কিছু নিশ্চয়ই জানেন। মানুষের চেহারা দেখে কিছু অনুমান করাটাও ঠিক না। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একা লাগে। কিছুই করার থাকে না। গোছানো আলনা আবার নতুন করে গোছায়। বসার ঘরে বেতের সোফাটা ঝাড়ন দিয়ে রাখে। শোবার মেঝে ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে। তবুও সময় কাটে না। একসময় তেতলার বারান্দায় গিয়ে বসে। এবাড়ির এই ছোট্ট বারান্দাটি তার খুব পছন্দ। গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার। এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনেই একটা মেয়েদের স্কুল। টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ডকারখানা দেখতে ভারী মজা লাগে তার। রানু প্রায় সারা দুপুরই বারান্দাতে বসে থাকে। একা একা ঘরে বসে থাকতে তার ভালো লাগে না। কেমন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। আবার একটু যেন ভয় ভয়ও লাগে। অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায়। বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটো তাদের ভেতরের দিকের বাগানে মাঝে মধ্যে মজা করে বসে চা খায়। চা খেতে খেতে দুজনেই খুব হাসাহাসি করে। এক একদিন ওদের বাবাও বসেন। রানুর দেখতে বেশ ভালো লাগে। ছোট্ট মেয়েটির সঙ্গে রানুদের কিছুদিন আগে আলাপ হয়েছিল। বেশ মেয়েটি, খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে। মেয়েটি উপস্থিত। মুখে চাপা হাসি, হাতে কি একটা যেন বই। এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন? সারাদিন কোথায়, দুপুরবেলায় বসি। কিছু তো করার নেই, একা একা লাগে। তা ঠিক। বসবো আপনার এখানে? আজ আমি কলেজে যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবেই বলল। ঘণ্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল। তারপর যাওয়ার সময় হঠাৎ বলল, আরেকটা কথা জিজ্ঞেস করব? করো। আপনি এত সুন্দর কেন? যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে তা ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মহিলা। ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব। ঠিক আছে, দিও। আর একটু বসো, চা খাবে? না, চা আমি বেশি খাই না। বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নেমে গেল। বেশ লাগলো রানুর। নতুন বাড়িটা তার বেশ ভালোই লাগছে। পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি। মলিবাগের বাড়িটার মতো নয়। নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জঘন্য। এই বাড়িটা ভেতরের দিকে। বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ। প্রথম দিনেই আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়াটা দেওয়ার কোনো দরকার নেই। টাকার জন্যই তো বাড়ি ভাড়া। টাকা যথেষ্ট আছে, তবুও দুটো ঘর ভাড়াটে রাখে। কারণ এত বড় বাড়িতে মানুষ টানুষ না থাকলে ভালো লাগে না। কবরখানা কবরখানা ভাব চলে আসে। তাই সবার কাছ থেকে আমি বাড়ি ভাড়াটা নিই না। আপনাদের দিচ্ছি কারণ আপনাদের পছন্দ হয়েছে। তাই সবাইকে আমি বাড়ি ভাড়া দিই না, আপনাকে দিচ্ছি কারণ আপনাকে পছন্দ হয়েছে। ভাড়াটাও খুব কম, মাত্র 600 টাকা। 3টে রুমে এত বড় বাড়ি 600 টাকা পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাঁপ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম। বড় ঝকঝকে একটা বাথরুম। বাড়িটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস তখন বলল, নেব কি? পছন্দ হয়? হয়। ভালো করে ভেবে বলো নেব কি না।
2 দিন পর যদি আবার বলো যে পছন্দ না, তাহলে কিন্তু খুবই মুশকিলে পড়ব। মালিবাগের বাসাটা খুব ভালো ছিল, শুধু শুধু বদলালাম। এই বাসাটাও ভালো। রানু খুব খুশি মনে নতুন বাড়ি সাজালো, নিজেই পর্দা কিনে আনলো, সারা রাত জেগে সেলাই করলো। তার উৎসাহের সীমা নেই। বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, অন্যদের বাসায় সাথে যাবে। একা একা থাকার অভ্যেসটা ভালো না, বুঝলে? যাবে তো? যাব। একা থাকলেই মানুষের মধ্যে নানান রকমের প্রবলেম দেখা যায়, বুঝলে? সব ভাড়াটেদের সঙ্গে খাতির করে রাখবে। ভাড়াটে তো মাত্র একজন। ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসায়ও যাবে। আচ্ছা, যাব। রানু অবশ্য কোথাও যায়নি, আর তার ভালোও লাগে না। অন্যদের সঙ্গে সে সহজভাবে মিশতেও পারে না। কিছুক্ষণ পর ধীরে ধীরে অনেকটা অন্ধকার হয়ে এলো। অন্ধকার ও চুপচাপ। আর তখন কেউ যেন স্পষ্ট গলায় ডাকলো রানু রানু করে। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো। কিন্তু যে ডেকে উঠেছে সে আর দ্বিতীয়বার ডাকলো না। রানুর এরকম চারদিকে নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে। অসংখ্যবার শুনেছে সেই ডাক। কে সে? কোথা থেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানালার পর্দাটা শুধু কাঁপছে। বিকেল হয়ে আসছে। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে বাগানের বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে। নীলু নাম বোধ হয় ওর। ওই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা প্রায় বলেই না। তবুও ওকে দেখলে রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবতী মেয়ে। রানু দেখল বিষণ্ণ ভঙ্গিতে মেয়েটি একা একা বসে আছে। তার ইচ্ছে হলো নিচে নেমে ওর সঙ্গে কথা বলে, কিন্তু সে গেল না। নীলু দুবার বিজ্ঞাপনটা পড়ল। বেশ মজার একটি বিজ্ঞাপন। কেউ কি আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ, স্ত্রীর মৃত্যুর পর একা একা জীবনযাপন করছি, সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কেউ কি আমাকে 2 লাইন লিখবেন? জিপিও বক্স নাম্বার 73। দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেওয়ার মানে কি? সাপ্তাহিক কাগজগুলোতে এই সব থাকে। এইসব ছেলে ছোকরাদের কাণ্ড। এই লোকটি তো নিশ্চয়ই ছেলে ছোকরা নয়, বুড়ো হাওয়াদের একজন। বাবা, এটা পড়েছো? নীলু জাহিদ সাহেবের হাতে কাগজটা গুজে দিল। বাবা, এই বিজ্ঞাপনটা পড়ো তো। জাহিদ সাহেব নিজেও ভুরু কঞ্চিত করে 2-1 বার পড়লেন। তার মুখের ভঙ্গি থেকে মনে হলো বেশ বিরক্ত হয়েছেন। পড়েছো? পড়লাম। কি মনে হয় বাবা? কি আবার মনে হবে? কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে। খবরের কাগজওয়ালারা এইসব ছাপে কিভাবে সেটা আমি বুঝে উঠতে পারি না। ছাপাবে না কেন? দেশটা বিলাত আমেরিকা নয়, বুঝলি? আর ভালো করে পড়লেই বোঝা যায় লোকটার একটা বদ মতলব রয়েছে। কই, আমি তো বদমতলব কিছু বুঝছি না। দেখিস, তুই আবার চিঠি লিখে বসিস না। নীলু মুখ নিচু করে হাসল। হাসছিস কেন? এমনি হাসছি। চিঠি লিখবার কথা ভাবছিস না তো মনে মনে? উফ। নীলু মুখে হুঁ বললেও মনে মনে ঠিক করে ফেলল, গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখাই যাক না কি হয়। কি লেখে লোকটি। রাতে ঘুমোতে যাওয়ার আগেই সত্যি একটা চিঠি লিখে ফেলল। মোটামুটি বেশ দীর্ঘ চিঠি। জনাব, আপনার বিজ্ঞাপনটি পড়লাম, লিখলাম কয়েক লাইন। এতে কি আপনার নিঃসঙ্গতা কাটবে? আমার বয়স 18। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা 2 বোন। আমার ছোট বোনটির নাম বিলু, সেই হলিক্রস কলেজে পড়ে। আমরা 2 বোনই বেশ সুন্দরী। এই যা, এটা আপনাকে লেখা ঠিক হলো না, তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আরও দ্রুত কাটবে? চিঠিটা লিখেই তার মনে হলো যে এরকম একটা চিঠি লেখা বোধহয় ঠিক হচ্ছে না। চিঠির মধ্যে একটা বড় মিথ্যে আছে। সে সুন্দরী নয়। বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্য নয়। নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটি লিখল। জনাব, আমার নাম নীলু। আমার বয়স 20। আপনার নিঃসঙ্গতা কাটবার জন্য আপনাকে চিঠি লিখছি। কিন্তু চিঠিতে কি কারো নিঃসঙ্গতা কাটে? আপনার বয়স কত, এটা দয়া করে জানাবেন। দ্বিতীয় চিঠিটিও তার পছন্দ হলো না। তার মনে হলো সে কিছুতেই গুছিয়ে আসল চিঠিটি লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্তই বা হয়ে পড়েছে কেন চিঠি নিয়ে।
এই বাড়িতে মাত্র দুটি প্রাণী, বিলু আর তার বাবা। বাবা দিনরাত নিজের ঘরেই থাকেন। মাসের প্রথম দিকের কয়েকটা দিন ভাড়া বাড়ির টাকা আদায়ের জন্য অল্প স্বল্প যা নড়াচড়া করেন, তারপর আবার সে নিজের ঘরেই বন্দি। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধুবান্ধব নিয়ে, শুধু মেয়ে বন্ধু নয়, আবার অনেকগুলো ছেলে বন্ধুও আছে। কাল রাতে একটি ছেলে এসেছিল, সে রাত 8টা পর্যন্ত ছিল। এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে খুব কথা বলছে, আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে। ভাত খাওয়ার সময় কিছু বলবে না করেও ও বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। ও, সে তো রুবির ভাই, মহা চালবাজ, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহা গাধা। মহা গাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? যেতে চাইছিল না তো কি করব। খাটের পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের ওপর একটা গল্পের বই ধরে আছে পিলু। অনেক রাত পর্যন্ত সে পড়বে। পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়বে। বাতি আর নেভাবে না, মশারিও ফেলবে না। নীলুকে উঠে এসে বাতি নেভাতে হবে, মশারি ফেলতে হবে। বিলু ঘুমো, বাতি নেভা। একটু পরে ঘুমাবো। কি পড়ছিস? শীর্ষেন্দুর একটা বই, দারুণ। দিনে পড়িস, আলো চোখে লাগছে। দিনে আমার সময় কোথায়? তুমি ঘুমাও না। নীলু ঘুমোতে পারল না, শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কি যে সুন্দরী হচ্ছে মেয়েটা। একই বাবার দুই মেয়ে, একজন সুন্দর আর একজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বিলু বলল, আপা, যা ইচ্ছাই বলল। কি? দারুণ বই, তুমি পড়ে দেখো। প্রেমের? হ্যাঁ, প্রেমের হলেও খুব সিরিয়াস জিনিস, দারুণ। তাই নাকি? একজন খুব রূপবতী মেয়ের গল্প। তোর মতো একজন? দূর, আমি আবার সুন্দর নাকি? আমাদের 3 তলার ভাড়াটের বউটির মতো বলতে পারো। রানু নাম, দেখেছ? না তো। খুব সুন্দরী? ওরে বাপ, দারুণ, হেমা মালিনীর চেয়েও সুন্দর। তুই মেয়েটিকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে, দেখবো। বলবো, তুমি নিজে একবার গেলেই পারো। মেয়েটা ভালো, কথাবার্তায় খুব ভদ্র। ওর বরকে দেখেছ? আনিস সাহেব। এ, ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা, আমাকে আপনি আপনি করে বলে। কলেজে পড়িস, তোকে আপনি বলবে না? ফ্রক পরা কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি বলবে নাকি? বুড়ো নাকি? 40-এর ওপর বয়স হবে। বয়স কত মেয়েটার? খুব কম, 14-15 হবে। বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমেষেই ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত। কিছুতেই তার আর ঘুম এলো না। ইদানিং তার ঘুমটা অনেকটা কমে গেছে। রোজই মাঝরাত না হওয়া অবধি তার ঘুম আসে না। রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখ বাড়িওয়ালার বড় মেয়েটি ঘরের ভেতর। না জিজ্ঞেস করেই ঢুকে পড়লাম ভাই, আমার নাম নীলু। আসুন আসুন, আপনাকে আমি চিনি। আপনি বাড়িওয়ালার বড় মেয়ে। আজ ইউনিভার্সিটি যাননি? উফ, আজ ক্লাস নেই। আপনার সঙ্গে গল্প করতে এলাম। কি করছিলেন? ভাত রান্না করছি। চলুন রান্নাঘরে গিয়ে বসি। বিলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি। বিলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী। হেমা মালিনীটি আবার কে? আছে একজন, সিনেমা করে, সবাই বলে খুব সুন্দর। আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। সুন্দরী মেয়েরা তো অহংকারী হয়। আপনিও অহংকারী? হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবেন না, তুমি করেই বলতে হবে। রানু লক্ষ্য করল যে মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যিই রূপসী, সচরাচর দেখা যায় না। চোখ দুটি কপালের দিকে ওঠানো বলে দেবী প্রতিমার মতো লাগে। সমগ্র চেহারায় খুব সূক্ষ্ম হলেও কোথাও যেন একটি মূর্তি মূর্তি ভাব রয়েছে। কি দেখছেন? তোমাকে দেখছি ভাই, তোমার চেহারায় একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেলল। নীলু অবাক হয়ে বলল, ও কি, তুমি মনে হয় মন খারাপ করলে? না, মন খারাপ করব কেন? কিন্তু এমন কালো মুখ করলে কেন? আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে তোমাকে বলেছি। তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি, তবে একবার একটি বিহারি মেয়েকে দেখেছিলাম।
আমার ছোট মামার বিয়েতে। অবশ্য সেই মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য বেশ ভালো ছিল। আপনি কি একটু চা খাবেন? তুমি আমাকে আপনি করে বলছো কেন? তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি? না, তা মনে হয় না। তুমিও আমাকে তুমি বলবে। আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসব। রানু চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদু স্বরে বলল, আমাকে মূর্তি মূর্তি লাগে এটা বললে কেন? এমনি বলেছি, টানা টানা চোখ তো সেই জন্য। তুমি দেখি ভাই রাগ করছো। একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলেই বুঝবে। আচ্ছা, চায়ে কতটুকু চিনি খাও? 3 চামচ। নীলু অনেকক্ষণ বসল, কিন্তু কোনো কথাবার্তা আর তেমন জমল না। রানু কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন লাগাতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করল, ভাষা ভাষা জবাব দিল রানু। একসময় হালকা স্বরে বলল, আমার একটা অসুখ আছে নীলু, কি অসুখ? মাঝে মাঝে আমি একটু ভয় পাই। ভয় পাই মানে? ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম, তারপর থেকে এরকম হয়েছে। কি হয়েছে? রানু কোনো জবাব দিল না। বলো কি হয়েছে। অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। আমার তো বলার মতো কোনো কথা নেই। তোমার বন্ধুদের কথা বলো। আমার তেমন কোনো বন্ধুও নেই। আমি বলতে গেলে একা একা থাকি। অসুন্দরী মেয়েদের বন্ধু বন্ধু থাকে না। রং খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু। আমি নিজে কি সেটা আমি ভালোই জানি। আবার আসবে তো? আসবো। তুমি তোমার ভয়ের কথা কি বলছিলে সেই সব বলবে? বলবো। নীলু পাঠাবে না করেও চিঠিটি পাঠিয়ে দিল, কিন্তু তারপরই দুশ্চিন্তার আর সীমা রইল না। কে জানে বুড়ো হাবা লোকটি কোন দিন হয়তো তার বাড়িতে এসে হাজির হবে। দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা। নিতান্তই ছেলে মানুষের মতো কাজ করেছে সে। 4-5 দিন নীলুর খুব খারাপ কাটল, দারুণ অস্বস্তি। বুড়ো মতো কোনো একজন মানুষকে আসতে দেখলে সে চমকে উঠত। এটি কি সেই লোক নাকি? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে তাহলে সে ভেবে রেখেছে বলবে, এই চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে। আমি এরকম অজানা অচেনা কাউকে চিঠি লিখি না। কেউ অবশ্য এলো না। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, চিঠিরও কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি। দিন দশেকের মাথায় নীলুর কাছে একটি চিঠি এসে পড়ল। খুবই দামি একটা খামে চমৎকার প্যাট কাগজে চিঠি, গোটা গোটা হাতের লেখা, কালির রং ঘন কালো, মাখন রাঙা কাগজে লেখাগুলো মুক্তোর মতো ফুটে উঠেছে। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়? কিন্তু চিঠিটি খুবই সংক্ষিপ্ত। কল্যাণী আসু, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি। একজন ব্যথিত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছ, তোমাকে খুবই ধন্যবাদ। খুব সামান্য একটি উপহার পাঠালাম, প্লিজ নাও। উপহারটি কিন্তু সামান্য নয়, অত্যন্ত দামি, একটি পিওর পারফিউমের শিশি। নীলু ভেবেই পেল না এই লোকটি কি সবাইকেই এরকম উপহার পাঠিয়েছে। যারাই তার চিঠির জবাব দিয়েছে তারাই কি পেয়েছে? কিন্তু তাও কি সম্ভব? নাকি নীলু একাই চিঠির জবাব দিয়েছে? নীলুর বড় লজ্জা করতে লাগলো। সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখল এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপারটা ভুলে যেতে। সে চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল জানালা দিয়ে। কেন এমন একটা বাজে ঝামেলায় জড়ালো? কিন্তু দিন 7 পর নীলু আরও একটা চিঠি লিখল। এই চিঠিটি বেশ দীর্ঘ। আপনি কে, কি করেন কিছুই তো জানাননি। আপনার বিজ্ঞাপনটাও দেখছি না। তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে? নীলুর বেশ কিছুদিন অপেক্ষা করলো চিঠির জবাবের জন্য, কিন্তু কোনো জবাব এলো না। কেন জানি না নীলুর মনটা বেশ খারাপ হলো। আর কয়েকটা চিঠি লেখার ইচ্ছে হতে লাগলো, কিন্তু এও কি হয়? একা একা সেই শুধু চিঠি লিখবে? তার এতই বা কী গরজ পড়েছে? দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল। হাত বাড়ালো অভ্যেসের মতো। পাশে কেউই নেই। আনিস ডাকলো, রানু, রানু, বাথরুম থেকে একটানা জল পড়ার শব্দ হচ্ছে তো। বাথরুমে নাকি? আনিস উকি দিল, বাথরুমেও কেউ নেই। কোথায় গেল? আনিস গলা উঁচিয়ে ডাকল, রানু, রানু। বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো। বসার ঘর অন্ধকার। রানু কি একা একা সেখানে বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলেই সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলল। রানু বসার ঘরের ছোট্ট টেবিলে চুপচাপ বসে রয়েছে। এই রানু, হুম, কি হয়েছে?
তোমার কাপড় কোথায়? খুলে ফেলেছি, বড্ড গরম লাগছে। আনিস এসে রানুর হাত ধরল, হিমশীতল হাত, একটু একটু করে কাঁপছে। এসো ঘুমোতে যাই। আমার ঘুমোতে ইচ্ছা করছে না, তুমি যাও। কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব, কেমন? কেন? তোমার শরীরটা ভালো না রানু। আমার শরীর ভালোই আছে। না, তুমি খুব অসুস্থ। আমার সঙ্গে এসো, কাপড় পরে তারপরে ঘুমোতে এসো। রানু আর কোনো আপত্তি করল না, সঙ্গে সঙ্গেই উঠে এলো, কাপড় পরল, বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। আর জেগে রইল আনিস। রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে, আগে তো এরকম কখনো হয়নি। মিশির আলিটালি নয়, কোনো বড় ডাক্তারকেই দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে, সেই ইঁদুরের উপদ্রব। কিন্তু কেন জানি শব্দটা আজ অন্যরকম বলে মনে হচ্ছে। কেউ যেন হাঁটছে রান্নাঘরে, থপ করে হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘরের শব্দটা থেমে গেল। আনিস বলল, কে? মনের ভুল নাকি? আনিস যেন স্পষ্টই শুনল, রান্নাঘর থেকে কেউ একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ, মেয়েলি স্বর। নাকি রানুই বলছে ঘুমের ঘরে? এটাই হয়েছে, রানুরই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানল। রানু বলল, হাতটা সরিয়ে নাও, গরম লাগছে। তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ? রানু, তুমি কি জেগেছিলে? হ্যাঁ। আমি যখন বললাম কে, তখন কি তুমি বলেছ যে আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছ এরকম কিছু? হ্যাঁ, বলেছি। কিন্তু তুমি জবাব দিলে কেন? তোমাকে তো আমি কিছু জিজ্ঞাসা করিনি। আমি জানতে চাইছিলাম রান্নাঘরে কেউ আছে কিনা। রানু ফিসফিস করে বলল, আমি তো রান্নাঘরেই ছিলাম, আমি রান্নাঘর থেকে জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল। বিছানায় উঠে পরপর দুটো সিগারেট শেষ করল। বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রাখল। রান্নাঘরে এসেও বাতিটা জ্বালিয়ে দিল। থাকুক সারা রাত বাতি জ্বালানো। রানু, কি? কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? ঠিক আছে, যাব। ডাক্তার সাহেব যা যা জানতে চান সব কিছু বলবে। রানু কোনো জবাব দিল না। মনে হলো সে ঘুমিয়ে পড়েছে, শান্ত আর নির্বিঘ্ন ঘুম। কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে স্পষ্ট চুরির ঠুনঠুন শব্দ শুনছে, কাঁচের চুরির আওয়াজ। আনিস কয়েকবার ডাকল, কে কে ওখানে? কিন্তু কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা জল পড়ার শব্দ আসছে। মিশির আলির সঙ্গে তারা প্রায় ঘন্টা দুয়েক সময় কাটালো। রানু খুব সহজ ও স্বাভাবিক আচরণ করল। এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিশির সাহেবের। তিনি খুব আন্তরিক ভঙ্গিতেই কথাবার্তা বললেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। মেয়ের বয়সী হলে কি, আমার তো আর মেয়েই নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না। ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। তুমি কিছু বলতে চাচ্ছিলে? হ্যাঁ। না। কিছু বলতে চাইলে বলতে পারো। না, আমি কিছু বলবো না। মিশির সাহেব চায়ের ব্যবস্থা করলেন। চা খেতে খেতে নিতান্তই সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলেছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয়। হুম। যা স্বপ্নে দেখো তাই হয়? শুধু স্বপ্ন না, যা আমার মনে আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না? না, না না, বিশ্বাস হবে না কেন? পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে, পৃথিবীটা বড় অদ্ভুত। বলতে বলতে মিশির আলি ড্রয়ার খুলে চৌকো ধরনের 4টি কার্ড বের করলেন। তারপর হাসি মুখে বললেন, রানু, এই কার্ডগুলোতে ডিজাইন আঁকা আছে। আমি এক একটি টেবিলের ওপর রাখবো, ডিজাইনগুলি থাকবে নিচে। তুমি না দেখে বলতে চেষ্টা করবে, কেমন? না দেখে বলবো কিভাবে? চেষ্টা করে দেখো, পারতেও তো পারো। আচ্ছা বলো দেখি, এই কার্ডটিতে কি আঁকা আছে? কি আশ্চর্য, কি করে বলবো? আন্দাজ করো, আন্দাজ, যা মনে আসে তাই বলো। একটা ক্রস চিহ্ন আছে, ঠিক হয়েছে? তা বলবো না। আচ্ছা এবার বলো তো, এটিতে কি আছে? খুব ছোট ছোট সার্কেল। কটি বলতে পারবে? মনে হচ্ছে 3টি বা 4টিও হতে পারে। মিশির সাহেব কার্ডগুলো ড্রয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত বলে মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিশির সাহেব তার কথার জবাব না দিয়ে বললেন,
রানু, এবার তুমি বলো তো, প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে? সবকিছু বলবে, কিন্তু কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি, কেমন? রানু চুপ করে রইল। তুমি নিশ্চয়ই চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না? চাই। তাহলে বলো, কোনো কিছু বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলি বললেন, আনিস সাহেব, আপনি না হয় ওই পাশের ঘরে গিয়ে বসেন। ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন। ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকালই এসেছে। রানু বলতে শুরু করলো। মিসির আলি শুনতে রাখলেন চোখ বন্ধ করে, একটিও প্রশ্ন করলেন না। মাঝখানে শুধু একবার বললেন, তৃষ্ণা পেয়েছে? রানু মাথা নাড়ল। তিনি জলের জগ এবং গ্লাস নিয়ে এলেন। শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না, শান্ত ভঙ্গিতে বসে রইল। কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে। রানুর প্রথম গল্প। আমার বয়স তখন 11-12 বছর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে যাচ্ছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনটি হচ্ছে অনুভা, খুব ভালো মেয়ে। কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গা টায়গা আছে, কিন্তু কিছু করে না। দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, আর দারুণ বেটে। অনুভা আবার এই নিয়ে খুব মন খারাপ, প্রায়ই এই নিয়ে কান্নাকাটি করে। আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজেও তো একটা বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুভা আবার খুব ভালো ভাব ছিল, আমাকে অনেক গোপন কথাটা বলতো। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া। সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসবে। চাচা অবশ্য আপত্তি করলেন, মেয়ে লোকরা নদীতে যাবে। চাচার আপত্তি অবশ্য টিকল না। আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে, খুব হইচই হচ্ছে। সবাই মিলে মহানন্দে পানিতে ঝাঁপাঝাঁপি করছি। সেখানে খুব কাদা ছোড়াছুড়িও শুরু হলো। ঠিক তখনই একটা কাণ্ড হলো। মনে হলো একজন কি যেন আমার পা ঝরিয়ে ধরেছে। নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়। কিন্তু যে পা ধরেছে সে ছাড়লো না। হঠাৎ মনে হলো সে যেন টেনে আমার পাজামাটা খুলে ফেলতে চেষ্টা করছে। তখন আমি চিৎকার করলাম। সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে, কেউ কাছে এলো না। কিন্তু ততক্ষণে আমার পাজামাটা খুলে ফেলেছে। আর আর বুঝতে পারছি। তারপর কি হলো? সবার প্রথমে অনুফা আপা ছুটে এলো, আমায় ধরল। তারপর অন্যরাও ছুটে এলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেসব কিছু অবশ্য আমি দেখিনি, শুনেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছিলেন। সবাই ধরেই নিয়েছিল আমি হয়তো বাঁচব না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকু আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো 1 গ্লাস জল খেল। মিসির আলি সাহেব বললেন, ওই ভদ্রলোককে তুমি দেখোনি? না, গ্রামের অন্যরা তো দেখেছে। কিরকম ছিল দেখতে? আমি জানি না, কাউকে জিজ্ঞাসা করিনি, আর কেউ আমাকে কিছু বলেওনি। এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়ি গিয়েছিলে? না, কখনো যাইনি। আরেকটা কথা তুমি বলেছিলে, ওই লোকটি তোমার পায়জামা টেনে খুলে ফেলতে চেষ্টা করেছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল? না, ছিল না। আমার কেন জানি না মনে হচ্ছে কোনো একটা জিনিস তুমি আমাকে বলোনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রানু জবাব দিল না। যে জিনিসটা বাদ দিয়েছো সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে? অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, অন্য একদিন শুনবো। তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনে আসবো। রানু কিছু বলল না। মিসির আলি কিছুক্ষণ ভুরু কুচকে থেকে হঠাৎ বললেন, যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ। মিসির আলি খুব উৎসাহ বোধ করলেন। ব্যাপারটা গুছিয়ে বলো। মাঝে মাঝে কি যেন আমাকে নাম ধরে ডাকে। পুরুষদের গলায়?
না, মেয়েদের গলায়। শুধু ডাকে, অন্য কিছু বলে না? না। এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? না। এটা প্রথম কখন হয়, অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগেই? হুম। কতদিন আগে? আমার ঠিক মনে নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজ এই পর্যন্ত। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিছু বলল না। আনিস বলল, মিসির আলি ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নামটা কি? ওর নাম জালাল উদ্দিন। কি করে জানলে ওর নাম জালাল উদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছুই বলল না। মিসির আলি সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিক্সায় ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো যে রানু কাঁদছে। সেই সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইমার টিচার, ক্লিনিক্যাল সাইকাইট্রিও পড়ান। খুব জ্ঞানী লোক। ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয় তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা খুব মোটাসোটা হন। আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? শুধু শুধু টাকার খরচ। তোমায় গিয়ে রান্না চড়াতে হবে না, চলোই না, কিছু পয়সা খরচ হোক। কোথায় খাবে? আছে, আমার একটা চেনা জায়গা আছে, নান রুটি আর কাবাব। কি বলো? মিসির আলি দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়ালের ক্লাস আছে নাকি? আজ তো বুধবার, টিউটোরিয়ালের ক্লাস তো থাকবার কথা নয়। তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে, তিনি এখনো নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? মেয়েগুলি জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? মেয়েগুলি মাথা নাড়ল। তাহলে কি, কিছু বলবে? মেয়েগুলি বলল যে একটি বিশেষ নোটিশ দিয়েছে আপনার জন্য, সেই জন্যই এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কুচকালেন। মেয়েগুলোর মুখ চাওয়াচাই করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? তারা বলল যে আপনি লিখেছেন যে কারোর এক্সট্রা সেন্সারি পারসেপশনের ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে দেখবেন। মিসির আলি সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ তিনি দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4 জনকে পাওয়া গেল যারা উৎসাহী, এবং সবকটি মেয়ে। মেয়েগুলো কিন্তু রোগা। তার মানে কি অকণ্ঠের ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে মনে একটি নোট তৈরি করে নিলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং। একটি সার্ভে করা যেতে পারে। এসো, তোমরা ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কিনা? মেয়েগুলো কোনো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসল। মিসির আলি সাহেব একটি সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণে থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদের হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারুর মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হওয়ার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কোনো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়েছে নিশ্চয়ই। নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ের চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না, বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর। তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসিবল নয়। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকো কার্ড টেবিলে বিছালেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কোয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করতে হবে। দু একবার কাকতালীয়ভাবে মিলে যাবে, তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি কে প্রথম বলবে। তোমার কি নাম? নীলুফার। হ্যাঁ, নীলুফার, তুমি প্রথম চেষ্টা করো, যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। তাহলে অনুমান করে বলো।
মেয়েটি ঠিকমতো বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারোর কোনো এসপি নেই। ওরা যেন তাতে খুশিই হলো। মিসির আলি গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব থাকতে নেই, এতে অনেক রকম জটিলতা হয়। কি জটিলতা? আছে আছে। বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। অন্য আরেকদিন বলবো, আজ তোমরা যাও। এমন কিছু কি আছে স্যার যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ে থাকো তাহলে এসো, পরীক্ষা করে দেখব কেমন। কথাটা বলেই মিসির আলি অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের বোধহয় এটা বলাটা ঠিক হয়নি। কথায় বার্তায় তার আরও সাবধান হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলাটা ঠিক হচ্ছে না। স্যার, আমরা যাই? আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলি নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে গেলেন। বেলা প্রায় 3টে। লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোণায় বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসেস সাহেব, অনেকদিন পর মনে হয় এদিকে এলেন। চা খাবেন? হ্যাঁ। কে যেন একটা বলেছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? হ্যাঁ, না না, আমি ওঝা নই। আরে রাগ করলেন নাকি? আমি তো কথার কথা বললাম। না, রাগ করবো কেন? আচ্ছা মিসির আলি সাহেব, আপনি ভূতে বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন। আর আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নেই এই জিনিসটাকে প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মা টাত্মা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা। হ্যাঁ, রশিদ সাহেব আমার খুব মাথা ধরেছে, এই নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলি চা না খেয়েই উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচণ্ড ব্যথা। বড় রকমের কোনো অসুখের এটা পূর্ব লক্ষণ। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুকটা কেঁপে উঠল। বিলুর চোখে পড়েনি তো? বিলুর খুব খারাপ অভ্যাস আছে, অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজাটা বন্ধ করেই প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু চমৎকার করেই লেখা। কল্যাণী আসু, ইচ্ছে করেই তোমাকে আমি চিঠি লিখি। তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এই বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছে হয় না, মায়া বাড়লেই কষ্ট পেতে হয়। আর একটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুব খুশি হব। উপহারটি বড় সুন্দর, নীল রঙের একটি ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কভার, যেখানে ছোট্ট একটি শিশুর ছবি। পাতাগুলো হালকা গোলাপি, প্রতিটি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 এগেইন, AS। পড়তে গিয়ে কেন জানি না নীলুর চোখে জল চলে এলো। একজন সম্পূর্ণ অজানা অচেনা মানুষের জন্য মনটা কেমন যেন করতে লাগলো। লোকটি কেমন দেখতে কে জানে? সুন্দর না নিশ্চয়ই। বয়স্ক মানুষ, হয়তো চুলটুলো পেকে গেছে, তাতে কিছু যায় আসে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মতোই নরম। নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে একটা দীর্ঘ চিঠি লিখল। আপনি এমন কেন? নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব কিছু বুঝি লেখা হলো না, অনেক কিছু বুঝি রয়ে গেল। আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছে করে, কিন্তু আমি তো তা জানি না আপনি কি পছন্দ করেন। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটকে একটা টাই আপনাকে দিতে পারি। জানেন, পুরুষ মানুষের এই একটা জিনিসই আমি পছন্দ করি, কিন্তু হয়তো আপনি টাই পরেন না, ঢিলে ঢালা ধরনের মানুষের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। একদিন আসুন না আমাদের বাসায়, 1 কাপ চা খেয়ে যাবেন। জানেন,
আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সবসময় আমাকেই বানাতে হয়। গত রোববারে কি হলো জানেন? রাত 3টেয় বাবা আমাকে ডেকে তুলে বললেন, মা, 1 কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, দরজা বন্ধ করে কি করছো? নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনকভাবে তাকাচ্ছে। কি করছিলে? কিছু করছিলাম না। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির অস্থির ভাব, লক্ষণ ভালো না আপা। বলো তো কি হয়েছে? কি আবার হবে? তোর শুধু উল্টোপাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস! আমার কাছে লুকোতে পারবে না আপা, আমার চোখকে ফাঁকি দেওয়া মুশকিল। যা ভাগ, পাকামো করিস না। রানু আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা, তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ। আমার তো খেয়ে কাজ নেই, তাছাড়া প্রেমটা আমার সঙ্গে করবে কে? চেহারায় তো এই অবস্থা। খারাপ অবস্থাটা কি? রংটা একটু ময়লা, এছাড়া আর কি? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলছো কেন আপা? নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না। সবাই তো আর রানু আপার মতো হয় না, হওয়া উচিতও নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ, সেটা তুমি জানো? কি বলছিস এসব? ঠিকই বলছি। আকবরের মা একদিন দুপুরে কি জন্য যেন গিয়েছিল, শুনে রানু আপা নিজের মনে হাসছে এবং কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে আবার দুরকম গলায়। আকবরের মা প্রথমে ভেবেছিল কেউ বোধহয় বেড়াতে এসেছে, শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? রহমান সাহেবের স্ত্রী বলতেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন তার স্ত্রীর খুব অসুখ এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ টসুখ কিছুই নেই, দিব্যি ভালো মানুষ। রানুর মতো সুন্দরী হলে আমি পাগল হতেও রাজি। কথাটা ঠিক বলেছ আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্য মিশির আলি সাহেব একটা মোটা খাতা কিনে এনেছেন। খাতাটির প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু মণ্ডল, বয়স 17 বৎসর, রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিতা, 13 মাস আগে বিয়ে, স্বাস্থ্য রুগ্না, ওজন 80 পাউন্ড, স্বামী আনিস আহমেদ, দি জেনিথ ইন্টারন্যাশনাল ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতায় হেডিং হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এই পাতায় অনেক কিছুই লেখা হয়েছে, আবার কাটাকুটিও করা হয়েছে, যেন মিশির আলি সাহেব মনস্থির করতে পারছেন না যে কি লিখবেন। 2টি লাইনই শুধু পড়া যায়। লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেওয়া। মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে যে সে একা থাকাকালীন শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে প্রথম সাক্ষাতে খুঁটিনাটি কয়েকটি বিষয় লেখা রয়েছে। প্রথম পাতাগুলো পড়লেই বোঝা যায় মিশির আলি নামের এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলোও লেখা রয়েছে, যেমন একটি জায়গায় লেখা রয়েছে মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, 2বার শব্দ করে আঙুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি জল খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন জল পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায়। নদীতে চান করার গল্পটিও লেখা রয়েছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে, যেমন একজন মৃত মানুষ জলেতে ভেসে থাকবে, ডুবে যাবে না। গল্পে মৃত মানুষটি ডুবে ডুবে চলার কথা আছে। এরকম তো থাকবার কথা নয়, পাজামা খুলে ফেলার ব্যাপার আছে। কিশোরীরা সাধারণত শক্ত গিট দিয়ে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতে টানতে হবে। ওই মানুষটি কি ফিতে ধরে টেনেছিল, নাকি পাজামাই টেনে নামিয়েছে? মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল? আনুমানিক তার বয়স কত ছিল? প্রথম অসুস্থতার সময় মেয়েটি কি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? কি বলতো? মেয়েটি বলল লোকটির নাম জালাউদ্দিন,
কিভাবে বলল? লোকটির নাম তো জানবার কথা নয়, নাকি পরে শুনেছে? জালাউদ্দিন নামের কারোর সঙ্গে কি মেয়েটির পূর্ব পরিচয় ছিল? প্রশ্নের শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য: মেয়েটি যেই ঘটনার কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য: এই ঘটনা অন্য যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালি দিয়ে আন্ডারলাইন করা ও পাশে লেখা অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য: মেয়েটির অবশ্যই কিছু পরিমাণ এক্সট্রা সেন্সারি পারসেপশন আছে। সে কার্ডের সবকটি চিহ্নই সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম এর আগে কখনো দেখিনি। এ বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যেই এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি। দি জার্নাল অফ প্যারাসাইকোলজির 3য় ভলিউমে এই প্রসঙ্গে রিভিউ পেপার রয়েছে। অথর জন নান এবং এফ টালমান। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজ খবর করবার জন্য এক ভদ্রলোক এসেছে। এর মানে কি? অনেক দিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন কারোর মনে আছে? আর মনে থাকলেও এসব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর না বলতে পারছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানি লোক। তাছাড়া এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন, কিছুমাত্রই অসুস্থ মনে হয়নি। আজ এমন কি হয়েছে যে ঢাকা থেকে এই ভদ্রলোককে আসতে হলো? রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেই দিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি বলেন? নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আসে তাই বলেন। হেডমাস্টার গম্ভীর স্বরে ঘটনাটি বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন যে মেয়েরা চান করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় নয়। পায়জামা খোলার ব্যাপারটি বলেন। পায়জামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারছি না। রানু বলছিল নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পায়জামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পায়জামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই মরা মানুষটি সম্পর্কে কি জানেন? কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে। শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে। থানালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলে। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটি তো উলঙ্গ ছিল, ঠিক না? হ্যাঁ, না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিশির সাহেবের ভ্রুটা কুঞ্চিত হলো। তারপর বললেন, আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে এটা মনে না থাকার কোনো কারণ আছে। পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? না, জোয়ান মানুষের লাশ। আর কিছু মনে পড়ে? আর তো কিছু নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে আমি কথা বলতে চাই। অনুফা যার নাম, শুনেছি ওর শ্বশুর বাড়ির কাছেই। হরিণঘাটায়? আপনি যেতে চান হরিণঘাটা? হ্যাঁ। কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারে। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানাটা দিন। দেব। বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ। আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড্ড গম্ভীর হয়ে রইলেন। মাথার ওপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত বলেই মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজনের ওপর প্রচণ্ড হম্বিতম্বি শুরু করলেন। কিন্তু
অনুফার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটি মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলি দেখে অবাক হলেন। মেয়েটির স্বামী সন্ধেবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। লোকজন মিসির আলিকে দেখতে এলো। এরা বেশ সম্পন্ন গৃহস্থ। মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়েই আছে। সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানেকের মধ্যে তাকে চান করার জন্য গরম জল দেওয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখার সাবান, মোড়ক পর্যন্তও ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মিসির আলির কিন্তু বিস্ময়ের সীমা রইল না। তিনি সত্যি সত্যি একদিন ওখানে থেকে গেলেন। মিসির আলি সাহেব এরকম কখনো করেন না। রানু মৃদুস্বরে বলল, ভেতরে আসবো? এসো রানু, এসো। গল্প করতে এলাম। খুব ভালো করেছো। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা। নীলু কিছু বলল না। রানু বলল, এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয়? নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। রানু হাসতে লাগলো। হাসছো কেন রানু? তোমার অদ্ভুত কথাটা আমি জানি, এই জন্যই তো হাসছি। কি আবোল তাবোল বলছো? জানি, কিন্তু জানলে বলো তো। না, তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিক তো? দীর্ঘ সময় কোনো কথাবার্তা হলো না। রানুই বলল, কি ভাই, বলতে পারলাম? হ্যাঁ, পেরেছো। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি জানলে কি করে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছু জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি মানে? নীলু, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলো ঠিক স্বপ্নও নয়, তবে অনেকটা স্বপ্নের মতো। সেগুলো সব সত্যি। গত রাতে স্বপ্নে দেখলাম তুমি একটা চিঠি পেয়ে খুব খুশি, আর সেই চিঠিতে একটি লাইন লেখা আছে, যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এরকমই কিছু। এসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ। কবে তার সঙ্গে দেখা হবে তোমার? আজ বিকেলে। আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকবো। তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার তো। রানু হাসতে লাগলো। একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসে এসব হয়, বাস্তবেই প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? তোমার কিন্তু নীলু ভয় করছে, আমি বুঝতে পারছি। বেশ ভয় করছে। না। না, ইচ্ছে করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো, আমি দূরে থাকবো। মনে হলো নীলু রানুর কথাগুলো সহজভাবে নিতে পারছে না। তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। না, আমার একা যাবার কথা, একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ যদি গিয়ে দেখো তার দাঁত পড়া, চুল পাকা একটা বুড়ো। তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসল, কিছুই বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। 2টো বাজতে এসে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টা বাজতে তো এখনো দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না, আমায় সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যিই সাজতে বসল। চোখে জল এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইল্যাশ পরার ইচ্ছে ছিল, কিন্তু একা একা পরা সম্ভব নয়। অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করল। সাদের ওপর নীলের একটা প্রিন্ট, সে আগে কখনো পরেনি। নীলুমা, কোথাও যাচ্ছ নাকি? নীলু তাকিয়ে দেখল বাবা। কোথায় যাচ্ছ গো মা? একজন বন্ধুর সাথে দেখা করতে। তোমার কি চা লাগবে? হলে ভালো হতো। থাক, তুই ব্যস্ত। চা বানাতে আর কয় মিনিট সময় লাগবে। তুমি বসো, আমি বানিয়ে আনছি। নীলুর বাবা চেয়ার টেনে নীলুর ঘরেই বসলেন। চা কি চিনি ছাড়া আনবো বাবা? 1 চামচ চিনি দিস। একটু আধটু চিনি খেলে কিছু হবে না। নীলু চা নিয়ে এসে দেখে যে বাবা ঝিমুচ্ছেন, প্রায় ঘুমোচ্ছেন বলা চলে। বাবা যেন বড় বেশি দ্রুত বুড়ো হয়ে যাচ্ছেন। বড় মায়া লাগলো নীলুর। বাবা, তোমার চা। কোনো বন্ধুর বাড়ি যাচ্ছিস মা? নীলু খানিকক্ষণ ইতস্তত করে বলল,
তোমাকে আমি পরে বলবো বাবা। সন্ধ্যার আগেই আসবি তো? হ্যাঁ বাবা। গাড়ি নিয়ে যাবি? না, গাড়ি নেব না। নিয়ে যা না, ড্রাইভার তো দিনরাত বসে বসেই মাইনেটা খায়। বাবা, আমি গাড়ি নেব না। নীলুর স্বাদ শেষ হলো 3:30। আয়নার দিকে তাকিয়ে নিজেকে তার বেশ পছন্দই হলো। যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে বেশ রূপসী। তার মায়াকাড়া দুটো চমৎকার চোখ আছে, কিশোরীদের মতো ছোট একটা চিপুক। ভালোই তো। এরকম একটা মেয়েকে কি পুরুষরা ভালোবাসে না? নাকের কাছে মুক্তোর মতো কিছু ঘামের বিন্দু। নীলু তার সবুজ রুমাল দিয়ে সাবধানে ঘাম মুছে ফেলল। তারপর উঠে এলো 3 তলায়। রানু, রানু। রানু যেন তৈরি হয়েছিল। সে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। চলো। রানু তালা লাগালো। তুমি জানতে আমি আসবো? হ্যাঁ, জানতাম। তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল, কারোরই দেখা পাওয়া গেল না। একসময় নীলু বলল, এখন চলে যেতে চাও রানু? আরও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। তোমার তো এখনো যেতে ইচ্ছে করছে না। এক জায়গায় দাঁড়িয়ে না থেকে চল হাঁটি। তারা বেশ কয়েকবার নিউ মার্কেট চক্কর দিয়ে ফেলল। কেউই এগিয়ে এসে বলল না যে তোমাদের মধ্যে নীলুকে। রানু, তোমার কি হাঁটতে টায়ার্ড লাগছে? না, রানু, তুমি তো অনেক কিছু বুঝতে পারো, তাই না? মাঝে মাঝে পারি। লোকটা এসেছে কি না বুঝতে পারছো না? না নীলু, পারছি না। আমি সবসময় পারি না। রানু লক্ষ্য করল নীলুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার সবুজ রুমাল দিয়ে চোখ চেপে ধরল। রানু গাঢ় স্বরে বলল, কাঁদে না নীলু। কান্না এলে কি করব? মনটা শক্ত কর ভাই। পৃথিবীটা খুব একটা ভালো জায়গা নয় রে। লোকজন তাকাচ্ছে ওদের দিকে। রানু নীলুর হাত ধরে বাইরে নিয়ে এলো। বেশ অস্বস্তিকর অবস্থা। প্রায় 4 দিন পর নীলু একটা চিঠি পেল। প্রিয় নীলু, ওই দিন তোমাকে দেখলাম। তুমি তো ভারী মিথ্যুক। কেন বললে যে তুমি দেখতে সুন্দর নও? তোমাকে তো বর্ষার জলভরের মতো আকাশের মতো লাগছিল। আমি ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার বান্ধবীকে দেখে থমকে দাঁড়িয়েছি। কথা ছিল একা আসবে, তাই নয় কি? শুধু আমরা দুজন থাকব। আমাকে দেখে যদি তোমার কথা বলতে ইচ্ছে করে, তাহলে কোনো একটি রেস্টুরেন্টে বসে দুজনে চা খেতে খেতে গল্প করব। আর তোমার যদি আমাকে পছন্দ না হয়, তাহলে তুমি তোমার ওই সবুজ রুমালটি তোমার হাত ব্যাগে লুকিয়ে ফেলবে। তোমাকে কিছুই বলতে হবে না। আমি মন খারাপ করব ঠিকই, কিন্তু বিদায় নেব হাসি মুখে। আর কোনোদিনও তুমি আমাকে দেখতে পাবে না। তবে নীলু, আমার কেন জানি না মনে হচ্ছে আমাকে তুমি অপছন্দ করবে না। এরকম মনে করার কোনো কারণ নেই, শুধু মনে হচ্ছে। খুবই উইশফুল থিঙ্কিং, তাই না? সে রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল, যেন একটি পুরনো আমলের পালতোলা জাহাজ এসে বসে আছে। আর জাহাজের পালটি গাঢ় সবুজ রঙের। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, আর হাওয়ায় জাহাজটি ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে। নীলুর একটু একটু ভয় লাগছে, কারণ জাহাজে আর কাউকে দেখা যাচ্ছে না। নীলু একসময় বলল, আমার ভয় লাগছে এই জাহাজে। আর কেউ কি আছে? সঙ্গে সঙ্গেই একটি ভারী পুরুষালী গলা শোনা গেল, ভয় নেই নীলু, আমি আছি। স্বপ্ন এত সুন্দর হয়। নীলুর ঘুমটা ভেঙে গেল। বাকি রাত সে আর ঘুমোতে পারল না। বালিশে মুখ গুজিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বিলু জেগে উঠল। কি হয়েছে রে আপা? পেট ব্যথা করছে, এখন একটু কম। তুই ঘুমো। অনুফার কাছ থেকে কিছু জানা গেল না। সেও খুব জোর দিয়ে বলল, রানুর পরনে পায়জামা ছিল এবং ওই মৃত লোকটি পরনেও কাপড় ছিল। মিশির আলী বলল, আপনি লোকটিকে দেখেছেন? হ্যাঁ, কিন্তু আপনি করে বলছেন কেন? মুরব্বী মানুষ আপনি, আমি আপনার মেয়ের বয়সী। লোকটিকে কেমন দেখলে বলো তো? চাচা, আমার কিছু মনে নেই। সেই সময় আমি ঘোরের মধ্যে ছিলাম, আর পরের দিন আমার বিয়ে। হ্যাঁ, তা আমি জানি। লোকটিকে নদীর পাড়ে পুঁতে রাখা হয়, তাই না? হ্যাঁ, তারপর অনেক দিন কেউ ওদিকে যেত না। সবাই বলা বলি করতো, রাতে কি জানি সবাই যেন একটা কি সব দেখতে পায়। কি দেখতে পায়? ছায়া ছায়া নাকি সব দেখে। তবে এসব সত্যি না চাচা, সবই মন গড়া। তাই নাকি? হ্যাঁ, ভূত প্রেত বলে কিছু হয় না। মিশির আলী বড়ই অবাক হলেন। গ্রামের কোনো মেয়ে এরকম চিন্তাভাবনা করে না। এতটা মুক্ত চিন্তা তাদের মধ্যে থাকার কথা নয়। মিশির আলী বললেন,
তুমি পড়াশোনা কত দূর করেছো? চাচা, আমি আইএ পড়ার সময় আমার বিয়ে হয়, তারপর আর পড়াশুনো হয়নি। গ্রামেই বিয়ে হয়েছে তো, পড়াশোনা করার আমার খুব শখ ছিল। মানুষের সব শখ মেটা উচিত নয়, একটা কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকা দরকার, কেন? তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে। সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায়। যেসব মানুষের শখ মিটে গেছে তারা খুব অসুখী মানুষ। অনুপা চুপ করে রইল। মিসির আলি মৃদুস্বরে বললেন, এবার রানুর কথা বলো। কি কথা জানতে চান? সব কথা। ও খুব অদ্ভুত মেয়ে। ও মানুষের ভবিষ্যৎ বলতে পারে। কিভাবে বলে? তা জানি না, তবে বলতে পারে। একবার কি হয়েছে শোনেন না। আমি আরও গল্প করছিলাম, ও আমাকে থামিয়ে বলল কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে শ্রীপুরের খালারা বেড়াতে আসবেন। আর সত্যি সত্যি তারা এলেন। এটা তো এমনিতেও হতে পারে, মানুষ বেড়াতে আসে না? তা আসে, কিন্তু শ্রীপুরের খালা 5 বছর পর এই প্রথম এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের কি একটা ঝগড়া চলছিল। ও তাই নাকি? হ্যাঁ, আরেক গল্প বলি শোনেন। তখন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে রানুদের ওখানে বেড়াতে গিয়েছি। না না, এটা আপনাকে বলা যাবে না। বলা যাবে না কেন? গল্পটা ভালো নয়। থাক, তাহলে অন্য গল্প বলো। অনুপার স্বামীকেও মিসির আলির বেশ ভালোই লাগলো। গোয়ার গোবিন্দ ধরনের লোক, স্ত্রীর খুবই অনুগত। সে মিসির আলিকে নিয়ে প্রচুর ঘুরল। লোকটির যথেষ্ট প্রভাব প্রতিপত্তও দেখা গেল। মধুপুর থানার ওসি সাহেব ওর কথাতে পুরনো ফাইলপত্র ঘেঁটে দেখালেন যে একটি মরা লাশ পাওয়ার খবরে এফআইআর করা হয়েছিল। তখন ওসি ছিলেন ব্রজগোপাল হালদার। তার নোটে লেখা, একটি কলেরায় মৃত মানুষের লাশ 30 থেকে 35 মধুপুরের নিমশাসা গ্রামে পাওয়া যায়। লাশটির পচন ধরে গিয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর আমি লাশটিকে পুঁতে ফেলবার নির্দেশ দিই। লাশটির কোনো পরিচয় জানা যায়নি। মিসির আলি বললেন, কলেরায় মৃত, এটা বোঝা গেল কি করে? সেটা আমি কি করে বলবো? রিপোর্টটা তো আমার লেখা নয়। ব্রজগোপাল বাবুকে জিজ্ঞেস করুন, তিনিই জানবেন। তাকে কোথায় পাওয়া যাবে? পুলিশ ডাইরেক্টরে খোঁজ করুন। তবে এসব খোঁজাখুঁজির কোনো অর্থ নেই। 10 বছর আগের ঘটনা মনে করে বসে আছেন নাকি? পুলিশকে আপনি কি মনে করেন বলুন তো? ঘটনাটা অস্বাভাবিক, সেজন্যই হয়তো তার মনে থাকবে। একটা ডেড বডি পাওয়া গেছে পানিতে, এর মধ্যে আপনি অস্বাভাবিক কি দেখলেন? বাংলাদেশের প্রতিদিন কতগুলি ডেড বডি পাওয়া যায় আপনি জানেন? হ্যাঁ, না জানি না। পুলিশের লাইনে একটা ডেড বডি পাওয়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, বুঝলেন? মিসির আলি মধুপুরে আরও একদিন থাকলেন। দেখে এলেন যে জায়গাটায় লোকটিকে পোঁতা হয়েছিল সেই জায়গাটি দেখবার মতো কিছুই নেই। ঘন কাঁটা বন হয়েছে, যার মানে হচ্ছে এই জায়গাটিকে বেশ কিছুদিন ধরে লোকজন ভয়ের চোখে দেখেছে। হাঁটাচলা বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই। মিসির আলি অনেকের সঙ্গেই কথা বললেন, যদি কিছু নতুন তথ্য পাওয়া যায়, নতুন কোনো তথ্য যা কাজে লাগবে। কিন্তু কিছুই জানা গেল না। 10 বছর দীর্ঘ সময়। এই সময় মানুষ অনেক কিছুই ভুলে যায়। মধুপুর থেকে তিনি গেলেন রানুদের আদি বাড়ি, যেখানে যাওয়ার তার একটি উদ্দেশ্য। খুঁজে দেখা গেল জালাউদ্দিন নামে কাউকে পাওয়া যায় কিনা। এই লোকটিকে পাওয়া খুবই প্রয়োজন। আনিস লক্ষ্য করল রানু ইদানিং বেশ স্বাভাবিক। এর প্রধান কারণ বোধহয় বাড়িওয়ালা দুটো মেয়ে। ওদের সঙ্গে বেশ মিলেমিশে আছে। গল্পের বই আনছে, ভালো মন্দ কিছু রান্না হলে আগ্রহ করে নিচে নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালাদের সঙ্গে বেশি মেলামেশা আনিসের পছন্দ নয়। বাড়িওয়ালাদের সে সবসময় শত্রুপক্ষ বলেই মনে করে। কয়েকবার ভেবেছিল বলবে যে মেলামেশাটা কমাতে, না বলে ভালোই হয়েছে। এতে যদি অসুখটা চাপা পড়ে যায় তো ভালোই। কাজের একটি ছেলে পাওয়া গেছে, জিতু মিয়া। এই ছেলেটিও রানুকে বেশ ব্যস্ত রাখছে। ছেলেটির বয়স 10 বা 11, তবে মহাবোকা। কোনো কাজই করতে পারে না, করার কোনো আগ্রহও নেই। রানু ক্রমাগত বকাঝকা করেও কিছু করাতে পারে না, তবে তার সময় দিব্যি কেটে যায়। সন্ধ্যাবেলায় সে আবার জিতু মিয়াকে নিয়ে পড়াতে বসে। অনিশ একদিন ঠাট্টা করে বলেছিল, তুমি দেখি বেখে বিদ্যাসাগর বানিয়ে ফেলেছ। ঠাট্টা করছো কেন? বিদ্যাসাগর তো একদিন হতেও পারে। অবশ্য অদূর ভবিষ্যতে তেমন কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ভবিষ্যৎ বিদ্যাসাগর রোজ রাতেই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে এবং রানুর প্লেটে খাবার বেড়ে প্রতি রাতেই প্রাণাষ্টাগত চেষ্টা চালাচ্ছে। এতটা বাড়াবাড়ি আনিসের ভালো লাগে না, কিন্তু সে কিছুই বলে না। থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত।
এর মধ্যে একদিন আনিস গিয়েছিল মিশির আলী সাহেবের কাছে। ভদ্রলোক বেশ কিছুদিন ঢাকায় ছিলেন না, সবে ফিরেছেন। তার চোখ হলুদ, গাও হলুদ। আনিস অবাক হয়ে বলল, হয়েছে কি আপনার? জন্ডিস জন্ডিস বাঁধিয়ে বসেছি। বলেন কি? ইনফেক্টাস হেপাটাইটিস। লিভারের অবস্থা কাহিল রে ভাই। আপনার স্ত্রী কেমন আছেন? ভালো। আর ভয়টাই পাচ্ছে না তো? না না। খুব ভালো খবর। আমি একটু সুস্থ হলেই যাব আপনার বাসায়। হ্যাঁ, আচ্ছা। আমি কিছু খোঁজ খবর পেয়েছি, মনে হয় আপনার স্ত্রীর সমস্যাটি ধরতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ, একটু ভালো হলেই এ নিয়ে কথা বলবো। রানু মিশির আলী সাহেবের জন্ডিসের খবরে খুবই মন খারাপ করল। বেচারা একা একা কষ্ট করছে। চলো একদিন দেখে আসি। যাবে? ঠিক আছে, যাব একদিন। কবে যাবে? কাল যাবে? এত ব্যস্ত হচ্ছ কেন? আর জন্ডিস যখন হয়েছে তখন বেশ কিছুদিন তো থাকবে, একদিন দেখে এলেই হবে। আমি এই অসুখের ভালো ওষুধ জানি। অরহরের পাতার রস সকালবেলা 1 গ্লাস করে খেলে 3 দিনে অসুখ সেরে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমার দাদাই ওষুধটা দিতেন। তুমি কিছু অরহরের পাতা ওই লোকটিকে দিয়ে এসো না। ঢাকা শহরে আমি অড়হরের পাতা কোথায় পাবো? খুঁজলেই পাবে, জংলা গাছ সব জায়গায় হয়। আনিস যথেষ্ট বিরক্ত হলো। রানুর এই একটা প্রবলেম, কোনো একটা জিনিস মাথায় ঢুকলে ওটা নিয়েই থাকবে। আনিস বলল, আচ্ছা, দেখি। দেখা দেখি না, তুমি খুঁজবে। আর শোনো, কাল তো তোমার অফিস নেই, চলো ওনাকে দেখে আসি। এত ব্যস্ত কেন? ভদ্রলোক তো আর পালিয়ে যাচ্ছেন না। আমি অন্য একটা কারণে যেতে চাই। কি কারণ? ভদ্রলোক আমার সম্পর্কে খোঁজ খবর করার জন্য মধুপুর গিয়েছিলেন। কি খোঁজ পেলেন জানতে ইচ্ছে করছে। মধুপুরের খবর পেলে কিভাবে? স্বপ্নে? না, স্বপ্ন টপ্ন নয়। অনুফা চিঠি দিয়েছে। কবে চিঠি পেয়েছ? গতকাল। আনিস চুপ করে গেল। রানু তার নিজের চিঠিপত্রের কথা আনিসকে কখনো বলে না। বিয়ের পর রানু তার আত্মীয় স্বজনের যত চিঠি পেয়েছে তার কোনোটিও সে আনিসকে পড়তে দেয়নি। এ নিয়ে আনিসের গোপন ক্ষোভ আছে। আনিস বলল, কি, আমাকে নিয়ে যাবে? আমি আগে গিয়ে দেখি ভদ্রলোকের অবস্থা কেমন। মিশির আলীকে পাওয়া গেল না। তার বাড়িতে তার এক ছোট্ট ভাই ছিল। সে বলল যে দাদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা বেশি ভালো না। বিলিরুবিন 9.5, লিভার খুবই ড্যামেজড। আজ সারাদিন মিশির আলীর দিন খুবই খারাপ কেটেছে। তার রুমমেট 26 বছরের ছেলেটা ভোরবেলায় নাস্তা চেয়েছে, তার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তাও বলেছেন। ছেলেটির নাম সজল। সজল জিজ্ঞাসা করল, আজ কেমন আছো? আজ বেশ ভালো। লিভার ব্যথা করছে না? না, তবে ওই তলপেটের দিকে একটা চাপা ব্যথা আছে। খুব বেশি? না না, খুব বেশি না। আপনি এটা কি বই পড়ছেন? এটা একটা সায়েন্স ফিকশন, ফ্রাইডে দ্য 13th। বেশ ভালো বই, তুমি পড়বে? না, ইংরাজি বই আমার অত ভালো লাগে না। আমি বাংলা উপন্যাসই বেশি পছন্দ করি। কার লেখা ভালো লাগে? এদেশের মানে বাংলায় কার লেখা তোমার পছন্দ? নিমাই ভট্টাচার্য। তাই নাকি? ছেলেটি আর জবাব না দিয়ে কাজ করতে থাকে। মিশির আলী সকাল 8:30টায় বলল, একজন ডাক্তার পাওয়া যায় কিনা দেখবেন। তিনি অনেকক্ষণ বোতাম টিপলেন, কেউই এলো না। শেষ পর্যন্ত নিজেই গেলেন ডিউটি রুমে। ফিরে এসে দেখেন যে ছেলেটি মরে পড়ে আছে। মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধহয়ের কিছুই নেই। শেষ বিদায় নেওয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যায় না, যাওয়া উচিত নয়। এটা হৃদয়হীন ব্যাপার। এতদিন যেই ছেলেটি ছিল সে আর নেই। ঘণ্টাখানেকের মধ্যেই তার সমস্ত চিহ্ন এ ঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিছানায় নতুন বালিশ ও চাদর দিয়ে গেছে। হয়তো সন্ধ্যার মধ্যেই নতুন কোনো পেশেন্ট এসে পড়বে। মিশির আলী সমস্ত দিন কিছু খেতে পারলেন না। বিকেলের দিকে তার গায়ে বেশ টেম্পারেচার হলো। প্রথমবারের মতো মনে হলো যে কেউ একজন তাকে দেখতে এলে তার খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। কেউ না এলেও একজন রোগী অন্তত আসুক। একা একা এই কেবিনে রাত কাটানো যাবে না। ঠিক এই সময় ইতস্তত ভঙ্গিতে রানু এসে ঢুকল। আপনি ভালো আছেন? না, ভালো না। তুমি কোথা থেকে? বাসা থেকে। ইস, আপনার একই অবস্থা। অবস্থা খারাপ ঠিকই। আনিস সাহেব কোথায়? ও আসেনি, আমি একাই এলাম। ওর কাছ থেকে ঠিকানা নিয়েছি। বসো বসো, তুমি ওই চেয়ারটায় বসো। ফ্লাস্কে চা আছে, খেতে চাইলে খেতে পারো। চাটা খাবো না, আপনার কাছে একটা খবর জানতে এসেছি। কোন খবরটা? মধুপুরে গিয়ে আপনি কি জানলেন? না, তেমন কিছু জানতে পারিনি। তবু যা জেনেছেন তাই বলুন, আমার খুব জানতে ইচ্ছে করছে।
অনুফা লিখেছে আপনি নাকি হাজার হাজার মানুষকে নানা রকম প্রশ্ন করেছেন। মিসির আলি হাসলেন। হাসলে হবে না, আমাকে বলতে হবে। প্রথম যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে তুমি অনেকগুলো ভুল তথ্য দিয়েছ। আমি কোনো তথ্য দিইনি। তুমি নিজে হয়তো জানো না সেগুলো ভুল। যেমন পায়জামা খোলার ব্যাপারটি এরকম কোনো কিছুই ঘটেনি। রানু চোখ লাল করে বলল, ঘটেছে। না রানু, ঘটেনি, এটা তোমার কল্পনা। তাছাড়া তুমি উলঙ্গ একটি ডেড বডির কথা বলেছ, সেটাও ঠিক না। কিন্তু আমি জানি এগুলো ঠিক। না রানু, এসব তুমি নিজে ভেবেছো, এবং আমার ধারণা এ জাতীয় স্বপ্ন তুমি মাঝে মাঝে দেখো। দেখো না? কি স্বপ্নের কথা বলছেন আপনি? মিসির আলি কয়েক মুহূর্ত ইতস্তত করলেন। স্পষ্ট গলায় বললেন, তুমি প্রায় স্বপ্ন দেখো না একজন নগ্ন মানুষ তোমার কাপড় খোলার চেষ্টা করছে? রানু কোনো উত্তর দিল না, মাথা নিচু করে থাকলো। বলো রানু, উত্তর দাও। হ্যাঁ, দেখি। কখনো কি ভেবে দেখেছো এরকম স্বপ্ন কেন দেখো? না, ভাবিনি। আমি ভেবেছি, এর কারণটাও খুঁজে বের করেছি। আর সেটা বলতে চাই না, অন্য একদিন বলবো। না, আপনি আমাকে আজই বলুন। মিসির আলি ফ্লাস্ক থেকে চা ঢাললেন, শান্ত স্বরে বললেন, চা খেতে খেতে শোনো, চায়ে ক্যাফাইন আছে। ক্যাফাইন তোমার নার্ভগুলোকে অ্যাক্টিভ রাখবে। রানু চায়ের পেয়ালাটা নিল, কিন্তু চুমুক দিল না, মাথা নিচু করে বসে রইল। মিসির আলি ঠান্ডা গলায় বলতে লাগলেন, রানু, তোমাকে নিয়ে আমি এই গল্পটা তৈরি করেছি। তুমি মন দিয়ে শোনো। তুমি যখন বেশ ছোট নয়, 10 বা 11 বছর বয়স, তখন একজন বয়স্ক লোক তোমাকে ভুলিয়ে ভালিয়ে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়েছিল। তোমাদের গ্রামে এরকম একটা নির্জন জায়গার খোঁজে আমি গিয়েছিলাম। সেখানে জঙ্গলের কাছে একটা ভাঙা বিষ্ণু মন্দির দেখেছি। মনে হয় ওই জায়গাটাই হবে, কারণ সাপের ভয়ে ওখানে কেউ যেত না। রানু, তুমি কি আমার কথা শুনছো? শুনছি। তারপর সেই বয়স্ক মানুষটি মন্দিরে তোমাকে নিয়ে গেল। আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজেই গিয়েছিলাম। ওই মন্দিরে খুব সুন্দর একটা দেবী মূর্তি আছে। আমি ওই মূর্তি দেখার জন্যই যেতাম। তারপর কি হয়েছে বলো। রানু তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্রস্বরে বলল, আমি বলবো না, আপনি বলুন। ওই লোকটি যখন টেনে তোমার পায়জামা খুলে ফেলল, রানুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই লোকটির নাম ছিল জালালউদ্দিন। রানু কিছুই বলল না। তোমার অসুখ শুরু হলো সেদিন থেকে। তোমার মনের মধ্যে ব্যাপারটি গেঁথে গেল। পরবর্তী সময়ে গোসলের সময় যখন মরা মানুষটি তোমার পায়ে লেগে গেল, তখন তোমার মনে পড়ল মন্দিরের দৃশ্য। বুঝতে পারছো? রানু জবাব দিল না। অসুখের মূল কারণটি আলোয় নিয়ে এলেই অসুখ সেরে যায়। এজন্যই আমি এটা তোমাকে বললাম। তুমি নিজে এখন গোড়া থেকে সমস্ত ব্যাপারটি নিয়ে চিন্তা করবে, তোমার অসুখ সেরে যাবে। আপনি কি ওই লোকটির সঙ্গে কথা বলেছেন? বলেছি। ও কি বলেছে? তেমন কিছু বলেনি। না, বলেছে আপনি আমাকে বলতে চাইছেন না। এতটা যখন বলেছেন তখন বাকিটাও বলুন। দেখো রানু, আমি যুক্তিবাদী মানুষ। আমি খুবই যুক্তিবাদী মানুষ। অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সব কিছুরই একটা ব্যাখ্যা আছে। জালালউদ্দিন যা বলেছে তাও নিশ্চয়ই ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা পরে করবেন, আগে বলুন সে কি বলেছেন। সে বলেছে হঠাৎ সে দেখে মূর্তিটি ছুটে এসে তোমার মধ্যে মিলিয়ে গেছে। তোমার গা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। জালালউদ্দিন তখন ছুটে পালিয়ে যায়। আপনি জালালউদ্দিনের কথা বিশ্বাস করেন না? না, ওর মনে পাপবোধ ছিল। মন্দির টন্দির নিয়ে মূর্খ মানুষদের মনে অনেক রকম ভয়ভীতি আছে। তা থেকেই সে একটা হ্যালুসিনেশন দেখেছে। তুমি নিজে তো কিছু দেখোনি। না। তাহলেই হলো। জালালউদ্দিন কি দেখেছে না দেখেছে সেটা তার প্রবলেম, তোমার নয়। কিন্তু একটা জিনিস কি জানেন, ওই ঘটনার পর থেকে আমি অসম্ভব সুন্দর হয়ে গেলাম। সুন্দর তুমি সবসময় ছিলে। ঘটনাটি ঘটেছে তোমার বয়ঃসন্ধিতে। বয়ঃসন্ধির পর মেয়েদের রূপ খুলতে শুরু করে। এখানেও তাই হয়েছে। কিন্তু ওই দেবী মূর্তিটিকে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। তুমি কিন্তু ছেলে মানুষের মতো কথা বলছো রানু। মূর্তিটি চুরি গেছে, কেউ নিয়ে পালিয়ে গেছে, ব্যাস। মূর্তিটি চুরি যায়নি। তুমি নিশ্চয়ই বিশ্বাস করো না একটা পাথরের মূর্তি তোমার মধ্যে ঢুকে আছে। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো, আমাকে কি অনেকটা ওই মূর্তির মতো দেখায় না? না রানু, মূর্তির মতো দেখাবে কেন? অসম্ভব রূপবতী একটি তরুণীর বেশি কিছু না। তোমার মতো রূপবতী মেয়ে দেশেই আছে, এবং তারা সবাই রক্তমাংসের মানুষ। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি বললেন, চলে যাচ্ছ রানু? হ্যাঁ। অসুখ সারলে তোমাদের ওখানে একবার যাব। না, আপনি আসবেন না। আপনার আসার কোনো দরকার নেই। রানু ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি ক্ষীণস্বরে বললেন, ভেরি ইন্টারেস্টিং।
তার ভ্রুটা কুঞ্চিত হলো। তিনি ব্যাপারটি বুঝতে পারছেন না। যতটা সহজ বলে মনে হয়েছিল এখন ততটা মনে হচ্ছে না। তিনি মৃত্যু বিষয়ক বইটি আবার পড়তে শুরু করলেন। সাবজেক্টটি তাকে বেশ আকর্ষণ করেছে। ফ্যাসিনেটিং টপিক। গভীর রাতে আনিস জেগে উঠল। শুনশান নীরবতা চারিদিকে। রানু হাত পা ছড়িয়ে বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে। জানালার আলো এসে পড়েছে তার মুখে। অদ্ভুত একটা সুন্দর মুখ, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আনিস ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। বাথরুমে যেতে হবে। বাথরুমে জল জমে আছে, পাইপ জ্যাম হয়ে গেছে। বাড়িওয়ালাকে বলতে হবে। আনিস নোংরা জল বাঁচিয়ে সাবধানে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতেই শুনল ঝুমঝুম করে বাইরে শব্দ হচ্ছে। নুপুর বাজছে যেন। এর মানে কি? মনের ভুল? মনের ভুল তো হওয়ার কথা নয়। বেশ বোঝা যাচ্ছে নুপুর পায়ে দিয়ে ঝমঝম করতে করতে কেউ এঘর থেকে ও ঘর করছে। শব্দটা অনেকক্ষণ ধরেই হচ্ছে। মনের ভুল তো হওয়ার কথা নয়। বাথরুমের দরজাটা খুলতেই শব্দটা চট করে থেমে গেল। শুধু একটা তীব্র ফুলের গন্ধ আনিসকে অভিভূত করে ফেলল। একটু আগেও তো এরকম সৌরভ ছিল না। আনিসের মাথাটা ঝিমঝিম করতে লাগলো। বিস্ময়ের ঘোর অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। আনিসের মনে পড়ল একতলার বাগানে হাসনাহের একটা প্রকাণ্ড ঝাড় আছে। বাতাসের ঝাপটায় ফুলের গন্ধই বোধহয় উড়ে এসেছে বারান্দায়। আনিস কিছুক্ষণ একা একা বারান্দায় দাঁড়িয়ে রইল। নুপুরের শব্দ যদি আবার পাওয়া যায়। দোতলায় একটা বাচ্চা ছেলে শুধু কাঁদছে। তার মা তাকে শান্ত করবার চেষ্টা করছে। একটা রিকশা গেল টুনটুন করে। ব্যাস, আর কিচ্ছু শোনা যায় না। শোবার ঘরে রানু ঘুমোচ্ছে মরার মতো। জানালাটা খোলা, ঠান্ডা হাওয়া আসছে ঘরে। আনিস জানালাটা বন্ধ করে গিয়ে শুনল রান্নাঘর থেকে জিতু মিয়া সারা শব্দ দিচ্ছে। কান্নার চাপা আওয়াজ। আনিস বলল, জিতু মিয়া? জিতু ফুপিয়ে উঠল। আনিস রান্নাঘরে ঢুকে বাতি চালল। জিতু মশারির ভেতর জুবুথুবু হয়ে বসে আছে। জিতু, কি হয়েছে রে? কিছু হয় নাই। বসে আছিস কেন? ঘুমায় না। স্বপ্ন দেখেছিস? জিতু মাথা নাড়ল। আনিস বলল, কি স্বপ্ন? একজন মাইয়া মানুষ পাকের ঘরে হাঁটতে আসিল রে। গল্পটির অন্তিম পর্ব দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।